আসসালামু আলাইকুম। আজকে যে ইউরোপকে আমরা দেখতেছি সেই ইউরোপ আজকের যে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সব কিছুতে পৃথিবীতে এগিয়ে আছে, তার পিছনে ইউরোপের যে একটা আন্দোলন, গণজাগরণ, গণবিপ্লব, সেটার নাম হলো রেনেসাঁ বা পুনর্জন্ম বা পুনর্জাগরণ। সেই রেনেসাঁ শুরু হয়েছিল মেনলি ইটালিতে, ইটালির বিশেষ করে ভ্যাটিকান সিটিতে। সেইটা সম্পর্কের বিস্তারিত আলোচনা আছে, বাট আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইটালির ভ্যাটিকান সিটি বা ইটালির রোমের ভিতরে যে ভ্যাটিকান সিটি, সেখান থেকে রেনেসাঁ কিভাবে শুরু হলো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ বই থেকে আলোচনা করব। এখানে বলছে ইন 1508 Pope Julius II summoned Michelangelo from Florence to the papal city of Rome. He commissioned the artist to paint frescoes. Frescoes means paintings on plaster on the ceiling of the new Sistine Chapel, a ceremonial chapel next to the papal residence of the Vatican. With some reluctance, since he considered himself primarily a sculptor, Michelangelo agreed to undertake the project. He signed a contract that stipulated a payment of 3,000 ducats. Ducats means the then Italian currency, and began work that very day in May. অর্থাৎ 1508 সালে জুলিয়াস টু ইটালির ফ্লোরেন্স শহরের মাইকেল অ্যাঞ্জেলোকে আদেশ করলেন যেন তিনি রোমের সেই পেপাল শহর অর্থাৎ পোপের শহর রোমের ভ্যাটিকানে চলে আসেন। তিনি এই মাইকেল অ্যাঞ্জেলোকে ফ্রেস্কো অর্থাৎ প্লাস্টারের উপরে, দেয়ালের প্লাস্টারের উপরে তাকে পেইন্ট করতে বললেন। ওই সিস্টাইন চ্যাপেল, ভ্যাটিকান সিটির যে সিস্টাইন চ্যাপেল যে গির্জা, সেই গির্জার ভিতরে। আর এই চ্যাপেলটা হলো ভ্যাটিকানে পোপ যেখানে বাস করে তার পাশের একটি গির্জা বা মন্দির। তো তিনি মাইকেলাঞ্জেলো প্রথম দিকে কিছুটা অনিচ্ছুক ছিলেন, কারণ তিনি নিজেকে সবসময় একজন ভাস্কর মনে করতেন। তিনি তো খোদাই করেন, তিনি তো পেন্টিং করেন না। যাই হোক, তারপরে এই প্রজেক্টটা মাইকেলাঞ্জেলো হাতে নিলেন এবং তিনি একটা চুক্তি করলেন এই পোপ জুলিয়াস টু এর সাথে। চুক্তিতে তাকে তৎকালীন 3,000 ডুকাট দেওয়ার কথা ছিল, এবং তিনি ঠিক ওই যেদিনে চুক্তি হলেন সেই দিনই মে মাসে তিনি তার এই ফ্রেস্কো অর্থাৎ প্লাস্টারের উপরে পেন্টিং তিনি শুরু করে দিলেন, মাইকেল অ্যাঞ্জেলো। ঠিক এভাবেই কিন্তু ইউরোপে রেনেসাঁ বা জ্ঞানের প্রতি যে ভালোবাসা, জ্ঞানের প্রতি আকর্ষণ, সেটা চালু হয় এভাবে। তারপরে আসি ডিউরিং দ্য লং ডিফিকাল্ট ইয়ার্স অফ ইন্টেন্স ক্রিয়েটিভিটি, মাইকেল অ্যাঞ্জেলো অফেন লেই অন হিজ ব্যাক স্টেয়ারিং অ্যাট দ্য সিলিং, still the best position from which to study his masterpiece. Before climbing up the scaffolding to work, his frescoes depicting creation, original sin, the flood, and the ancestors of Christ are a triumph of religious painting. However, Pope Julius II, offended by the nude pictures in the Last Judgment frescoes, ordered paintings to cover the nudes with fig leaves. As a result, Michelangelo left Rome in disgust. He left behind him what is arguably the most beautiful pictorial ensemble in Western painting. তো দীর্ঘদিন অনেক বছরের তীব্র রকমের সৃজনশীলতার সময় মাইকেলাঞ্জেলো প্রায়ই তার এইভাবে পিঠের ওপরে শুয়ে শুয়ে থাকতেন, শুয়ে কাজ করতেন, আর ওই যে পেপাল যে গির্জা, সেই গির্জার ছাদের দিকে চেয়ে চেয়ে, অবাক চোখে চেয়ে চেয়ে দেখতেন, এবং এখান থেকে তিনি তার মাস্টারপিস অর্থাৎ তার সর্বশ্রেষ্ঠ কর্মগুলো তিনি অবলোকন করতেন। এবং তিনি যে মাচাটা তৈরি করেছিলেন তার কাজ করার জন্য, সেটার উপরে চড়ার আগে তিনি আকাশের দিকে, ছাদে এভাবে চেয়ে চেয়ে দেখতেন। আর তিনি অনেকগুলো ছবি, ফ্রেস্কোজ অর্থাৎ প্লাস্টারের উপরে ছবি এঁকেছেন। সেটা হলো সৃষ্টিতত্ত্ব নিয়ে, আদি পাপ অর্থাৎ আদম বা হাওয়া বা অ্যাডাম অ্যান্ড ইভকে যে বেহেশত থেকে বা প্যারাডাইস থেকে বের করে দেওয়া হলো, সেই আদি পাপ নিয়ে ছবি এঁকেছেন। নূহ নবীর যেই বন্যা, সেই বন্যার ছবি এঁকেছেন। এবং
আর তার যীশু খ্রিস্টের যে পূর্বপুরুষ যারা ঈসা নবীর পূর্বপুরুষ তাদের ছবি এঁকেছেন এই চার্চের ভিতরে, চার্চের দেয়ালে, চার্চের ছাদে। আর লাস্ট তিনি যে ছবিটা এঁকেছেন, লাস্ট জাজমেন্ট যে ছবিটার নাম, সেই ছবিতে তিনি যীশুখ্রিস্ট সহ আর বাকিদের কিছু নিউড অর্থাৎ নগ্ন ছবি এঁকেছিলেন এই চার্চের দেয়ালের ভিতরে। তো যাই হোক, পোপ জুলিয়াস টু এটা দেখার পরে এই নগ্ন ছবি দেখে তিনি অফেন্ডেড, তিনি কিছুটা কষ্ট পান এবং কষ্ট পাওয়ার পরে তিনি আদেশ করেন যে ফিগ লিভ, জলপাই গাছের পাতা দিয়ে এই নগ্ন ছবিগুলো যেন কাভার বা ঢেকে দেওয়া হয়। আর ফলে মাইকেলঅ্যাঞ্জেলো তিনি ইন ডিসগাস্ট অর্থাৎ জুলিয়াস টু এর এই আদেশের প্রতি বিতৃষ্ণা অনুভব করে তিনি রোম নগরী ছেড়ে চলে যান। কিন্তু তিনি যেটা মাইকেলঅ্যাঞ্জেলো এখানে এই চার্চটাতে যে সৃষ্টি করে গেলেন সেটা ছিল ওয়েস্টার্ন পেন্টিংয়ে একদম বিউটিফুল পিক্টোরিয়াল এনসেম্বল বা নিদর্শন। তারপরের লাইনে আসি, Michelangelo's work represents the epitome of art during the Renaissance, a time of cultural rebirth. From about 1330 to 1530, the city-states of the Italian peninsula emerged as the intellectual and artistic centers of Europe. It was a period during which classical texts were rediscovered, thereby reviving the ideas, architecture, arts, and values of ancient Greece and Rome. By celebrating the beauty of nature and the dignity of mankind, Renaissance artists and scholars helped shape the intellectual and cultural history of the modern world. During the 15th century, Michelangelo, as well as Leonardo da Vinci and many other Renaissance sculptors and painters, enjoyed the patronage of wealthy families and produced some of the immortal works of the European experience. From about 1490 to 1530, Rome was the center of a final period of artistic innovation. The High Renaissance, during which time the popes, including Julius II, commissioned paintings, sculptures and churches. অর্থাৎ মাইকেলঅ্যাঞ্জেলোর যে কাজ, তিনি যে ছবিগুলো এই চার্চের ভিতরের, চার্চের ছাদে ছবিগুলো আর্ট করলেন, সেগুলো ছিল রেনেসাঁ যুগের একদম এপিটম অর্থাৎ সর্বোৎকৃষ্ট উদাহরণ। আর রেনেসাঁ ছিল এমন একটা সময় যেখানে সাংস্কৃতিক পুনর্জন্ম হয়েছিল ইউরোপের। 1330 সাল থেকে 1530 সাল অর্থাৎ এই 200 বছরে ইটালির যত নগর রাষ্ট্র ছিল সবগুলোই, প্রত্যেকটি নগর রাষ্ট্র এক একটি বুদ্ধিজীবী ভিত্তিক ও শৈল্পিক ইউরোপের শৈল্পিক চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আর এই রেনেসাঁ ছিল এমনই একটা সময় যখন প্রাচীন যুগের টেক্সট বই, বিভিন্ন বইগুলো পুনরায় আবিষ্কার করা হয়েছিল এবং এর ফলে এই দেশে নতুন নতুন চিন্তা, নতুন নতুন স্থাপত্য, নতুন নতুন কলা, নতুন নতুন প্রাচীন গ্রিস যুগের এবং রোম যুগের প্রাচীন মূল্যবোধের আবিষ্কার হয়েছিল এই রেনেসাঁ সময়ে। মানব জাতির মর্যাদা এবং প্রকৃতির সৌন্দর্যকে উদযাপনের মাধ্যমে রেনেসাঁ যুগের আর্টিস্টরা এবং পণ্ডিতরা এই আধুনিক ইউরোপের সাংস্কৃতিক ইতিহাস, বুদ্ধিজীবী ভিত্তিক ইতিহাসকে একটা নির্দিষ্ট আকার বা রূপ দিয়েছিলেন। এই পঞ্চদশ শতাব্দীতে মাইকেলঅ্যাঞ্জেলো, সেই সাথে লিওনার্দো দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি যে আরেকজন বিখ্যাত আর্টিস্ট, এবং আরও অনেকগুলো রেনেসাঁ যুগের এই বিখ্যাত আর্টিস্ট এবং স্কাল্পটর, পেইন্টার এবং ভাস্কররা, তারা ওই সময়ের সম্পদশালী, সমৃদ্ধশালী, আর্থিকভাবে সচ্ছল, সমৃদ্ধশালী পরিবারদের কাছ থেকে তারা প্যাট্রনেজ, পৃষ্ঠপোষকতা লাভ করেছেন এবং সেই সাথে ওনারা লাভ করেছেন এবং কিছু অমর সৃষ্টি ওনারা তৈরি করেছেন এই ইউরোপীয় অভিজ্ঞতার মাধ্যমে। আর 1490 থেকে 1530 সাল অর্থাৎ এই প্রায় 40 বছরে রোম ছিল শৈল্পিক সৃজনশীলতার একজন চরম এবং উৎকৃষ্ট নিদর্শন ছিল এই রোম, যেটাকে আমরা হাই রেনেসাঁ বলি। এই হাই রেনেসাঁ এই সময় পোপ
বিশেষ করে পোপের সাথে যারা ছিল জুলিয়াস টু, তিনি পেন্টিংসের কথা অর্থাৎ ছবি আঁকার আদেশ দিয়েছিলেন, স্কাল্পচার অর্থাৎ ছবি ভাস্কর করে তোলার আদেশ দিয়েছিলেন, এবং চার্চ এবং নানাবিধ চার্চের অর্ডার তিনি করেছিলেন। এই যুগেই এই জুলিয়াস টু এবং অন্যান্য সময়ের এই সময়ের যারা পোপ ছিল তারা সবাই জ্ঞান এবং বিজ্ঞান চর্চাকে আরও উপরের দিকে তুলে নিয়ে আসেন এই রেনেসাঁ পিরিয়ডে। ইয়েট উইকেন্ড বাই ইন্টারনাল পলিটিক্যাল টার্মোয়েল, কিন্তু এই সময় ইটালিতে আভ্যন্তরীণ অর্থাৎ ইটালির বিভিন্ন সিটি স্টেটসের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের কারণে ইটালি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছিল। দ্য ইটালিয়ান সিটি স্টেটস ওয়ার ravaged by foreign invaders beginning in 1494, unable to resist French invasion and the Spanish domination. After 1530, the city-states were no longer able to support artistic glories, and the Renaissance ended in a mood of discouragement. তো এই সময় যেহেতু ইটালির বিভিন্ন সিটি স্টেটসের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ইটালি দুর্বল হয়ে যাচ্ছিল, বিশেষ করে বিদেশি অনুপ্রবেশকারী বিদেশি আগ্রাসী শক্তিরা, যেটা শুরু হয়েছিল 1494 সালে, একদিকে ফরাসি আক্রমণ, অন্যদিকে স্পেনিশদের আধিপত্য, এটাকে কন্ট্রোল করতে না পেরে অবশেষে 1530 সালের পরে রোমে ইটালির এই যে শহরগুলো, নগর রাষ্ট্রগুলো, এরা আর এই আর্টিস্টিক গ্লোরিজ অর্থাৎ শিল্পের মহত্বকে আর তারা সাপোর্ট করার মতো আর্থিক সামাজিক সামর্থ্য ছিল না। ঠিক এভাবেই ইটালির রোমে এই রেনেসাঁর অধপতন হলো, এবং যেটা ইটালিবাসীর মনে একটা হতাশার সৃষ্টি করলো। তবে এই শুরু হলো ইটালির রোমে, বিশেষ করে ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটির যে চার্চ, সেই চার্চ থেকেই শুরু হয়েছিল মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির হাত ধরে। এটা যদিও ইটালিতে শেষ হয়, কিন্তু এই রেনেসাঁই এক সময় এই ইটালির রোম থেকে শুরু করে টোটাল ইউরোপকে আকর্ষিত করেছিল, এবং ইউরোপ জ্ঞান বিজ্ঞান প্রভৃতির জগতে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ রূপ লাভ করেছিল, সেটা আমরা পরবর্তীতে দেখেছি। তাই ইউরোপের এই উন্নতির পিছনের মূল কারণ ছিল ইটালির রোম, বিশেষ করে ভ্যাটিকান সিটিতে মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির তৈরি সেই বিখ্যাত ছবিগুলো থেকেই ইটালিতে এবং টোটাল ইউরোপে রেনেসাঁ বা পুনর্জাগরণ, জ্ঞানের প্রতি পুনর্ভালোবাসা তৈরি হয়েছিল, যা ইউরোপকে পৃথিবীতে অনন্য এবং সমৃদ্ধির পথে নিয়ে এসেছিল। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।